পড়াইছি নাকি? এখন এটা এটার দৈর্ঘ্য প্রস্থ কত? ইট কয় ধরনের পাওয়া যায়? আচ্ছা, আমি আগে পড়াই, তারপরে তোমাদের প্রশ্ন করছি। ইট হচ্ছে কি, কয় ধরনের পাওয়া যায় ইট? ইটের শ্রেণীবিন্যাস কয় ধরনের? ইট হচ্ছে প্রধানত দুই প্রকার নাকি? একটা হচ্ছে কাঁচা ইট আর একটা হচ্ছে পাকা ইট। কাঁচা ইট শুকায় না পোড়ানো পর্যন্ত কাঁচাই থাকে, আর যখন পাকায় পুড়ায় তারপর হলো এটা পাকা ইট। তাহলে ইট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কাঁচা ইট, একটা হচ্ছে পাকা ইট। ঠিক আছে? এই যে ইট একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, তাই না? স্ট্যান্ডার্ড মাপ আমরা কি জানি? কি জানি? 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আসলে কি এই 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি থাকে? থাকে না, কিছু কম থাকে। অনেকের ভাড়া রেট আবার একটু বেশি কম থাকে, মাটি কম খরচ হবে, তাড়াতাড়ি কাটবে, বালি কম লাগবে, শ্রমিক কম লাগবে, খরচ কম হবে, পোড়ানোর খরচ কম হবে। এই জন্য অনেক ভাড়া ইট একটু বেশি ছোট থাকে। এটা হচ্ছে রুল, রুল হিসাবে স্ট্যান্ডার্ড মাপ। এই যে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি কেন করলো? 10 ইঞ্চি 5 ইঞ্চি বৈজ্ঞানিকরা তো ওই যুগ যুগ বছর আগে তারা তৈরি করে রাখছে যে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। 10 ইঞ্চি কাছে 12 ইঞ্চি করতে পারে নাই, 15 ইঞ্চি করতে পারে নাই। তারপর হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি কি প্রস্থ, 10 ইঞ্চি হচ্ছে লম্বা, আর 5 ইঞ্চি হচ্ছে প্রস্থ নাকি? প্রস্থ না? এটা হচ্ছে একটা ইটের, মনে করে ইট, ইটের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য কত? 10 ইঞ্চি, ঠিক আছে? আর এই যে এটা কি প্রস্থ, কত? 5 ইঞ্চি। আর হাইট, এই যে হাইট হচ্ছে 3 ইঞ্চি নাকি? এই 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ, কিন্তু সেটা থাকে না। 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি এই স্ট্যান্ডার্ড কেন করছে? একজন কারিগর, কারিগর মানে কি? মিস্ত্রি, যে কাজ করে, একজন কারিগর এই মাপে যদি ইট হয় তাহলে সে হাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। তারপরে সিমেন্ট, বালি, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে কি কুন্নি, মানে কাজ করার সুবিধার্থে বৈজ্ঞানিকরা বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখছে যে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি যদি ইটের পরিমাপ করা হয় তাহলে কাজ করতে কোনো সমস্যা হবে না। এই চিন্তা ভাবনা করে স্ট্যান্ডার্ড মাপ এই 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি তৈরি করছে। ক্লিয়ার? কি বুঝাতে পারছি? এখন একটা আদর্শ ইট 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি থাকার কথা, কিন্তু থাকে না তো। এই জন্য বলছে একটা আদর্শ ইট, একটা আদর্শ ইটের পরিমাপ লিখো। তখন কি লিখবা? একটি আদর্শ ইটের পরিমাপ লিখো। তাহলে বেশিরভাগই থাকে 9.5 ইঞ্চি, ঠিক আছে? এখানে অনেকগুলো আবার থাকে 10 ইঞ্চি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড আদর্শ এই 9.5 ইঞ্চি বেশি থাকে, 9.5 ইঞ্চি। তারপরে কত? 4.5, তারপর হচ্ছে কত? 2.5 না, ঠিক আছে? এখন এটা আমরা লিখবো না, যখন আমরা লিখবো একটা আদর্শ ইটের পরিমাপ তখন লিখবো 9.3/4, তারপর কি 10 ইঞ্চি, তারপরে 4.3/4 কাউন্ট।
এক ঘনফুট গাঁথনির ওজন 120 পাউন্ড। এই ঘনফুট ছিল নাকি? হ্যাঁ, ঘনফুট দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কি বোঝালে? গভীরতা, গভীরতা বলে 1 ঘনফুট। আর দৈর্ঘ্য গুণ প্রস্থ 1 বর্গ ফুট। ঠিক আছে, এখানে আমি কি বলছি? 1 ঘনফুট গাঁথনি, গাঁথনি হয়েছে 20 পাউন্ড। অনেক সময় বিল্ডিং এর বাগানের কনস্ট্রাকশনের কাজ যারা ইঞ্জিনিয়ার করে কতটুকু ওয়েট কোনটার উপরে পড়ছে ওরা সব অ্যাকুরেট ভাবে বলতে পারে। ঠিক আছে, 1 ঘনফুট গাঁথনির ওজন কত? 120 পাউন্ড। ঠিক আছে, এখন আর ফাঁকি দিতে পারবে? তোমারে ফাঁকি দেওয়ার জায়গা নেই। কি বোঝাইতে পারছি? তারপরে একটা ইট চাপ প্রতিরোধ শক্তি, চাপ প্রতিরোধ শক্তি বর্গ ফুটে 40 থেকে 60 টন। এখন এই শক্তিটা কি? দেখো, বিভিন্ন ব্রিজ, কালভার্ট, কালভার্ট আর ব্রিজ এটা আবার আলাদা। এতদিন একত্রে জানছো, এখন আলাদা জানবা। কালভার্ট কি, ব্রিজ কি, ওটা আবার আলাদা। আচ্ছা, যখন বড় বড় দেখো ব্রিজ তৈরি করে, সেই ব্রিজের বোল্ট তৈরি করে, বোল্ডার বলে না, আমরা যে সার কোনাছি বোল্ডার তৈরি করে পাথর দিয়ে ঢালাই দিয়ে করার পরে ওদের আবার মেশিন আছে, মেশিন দিয়ে এরকম চাপ দেয়। 2 দিন বা 3 দিন শুকানোর পরে মেশিন দিয়ে চাপ দেয়। সেই চাপ দিলে যদি ভাঙি যায় বাতিল, আর যদি না ভাঙে ওটা ভালো। কি বোঝা যায়? ফ্লাইওভার এবং বড় বড় ওই যে ব্রিজ, এগুলাতে এই সমস্ত বোল্ডার গুলা তৈরি করে। ইটেরও ওই রকম চাপের প্রতিরোধ শক্তি বলে, ওটাকে শক্তি। এটা মেশিন আছে, সেই মেশিনে নির্দিষ্ট পরিমাণ চাপ দিতে হবে, আন্দাজে চাপ দিলে আবার হবে না। সেই চাপে যদি টিকবে, না হলে ভেঙে গেলে বাতিল। তাহলে চাপ প্রতিরোধ ক্ষমতা বর্গ ফুটে কত? 40 থেকে 60 টন। আচ্ছা, ভালো ইটের গুণাবলী। তাহলে 1 নাম্বার কি বললাম? একটা ভালো ইটের আকৃতি, গঠন, তারপর হচ্ছে কি, পুরানো, রং, তারপর ওজন, তারপর হচ্ছে উপরে ঝকঝকা এবং সমতা, কোনো উঁচু নিচু ফাটা কোনো কিছু হবে না, নাকি? আচ্ছা, 2 নম্বরে বলছে আসুর, আঙ্গুল দিয়ে আসুর দিলে দাগ বসবে না, ওটা হচ্ছে 1 নম্বর দেখার বিষয়। টি আকৃতিতে যদি এরকম ফেলা যায় ভাঙবে না। কি বোঝাতে পারছি? তাহলে এটা গেল 1 নম্বর বৈশিষ্ট্য, নাকি? 2 নম্বর বৈশিষ্ট্য, একটা ভালো ইটের গুণাবলী, তাহলে টকটকে লাল রঙের হবে। মাটির রাসায়নিক সংগঠন বা কাদা প্রস্তুতি, প্রজ্বলন মাত্রা, গঠন প্রণয়নের উপর নির্ভরশীল। তার মানে কি, সমস্ত সাইজ গুলা কোনাইছে মোনাইছে সবকিছু সমান হবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর বলছে ভালো ইট সঠিক আকৃতি। 2 নম্বর হচ্ছে নমুনা রং ও গঠনের সমভাবে আছে কিনা, রংটা সমান ভাবে আছে কিনা, এবং কি
পানি শোষণ ক্ষমতা খুব দ্রুত, যেগুলো পানি শোষণ ক্ষমতা কম সেগুলো কি পুরানো কম। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে আয়তাকার করেই এটা 4 কোণা এসে আয়তাকার করেই তো বানাই, বানানোর পরে দেখা যাচ্ছে কাঁচা ইট যখন ওরা সাজাতে যায় তখন কিছু বাঁকা তাড়া হয়, হয় না? তারপরে যখন ওই যে ভাড়ার মধ্যে যখন সাজায় তখন তো ইয়ার মতন হয়ে যায় মাটিগুলা, তখন দেখা যাচ্ছে যে মাটি খারাপ হলে অনেক সময় ওই যে পুরানো যে টেম্পারেচার সেটা নিতে পারে না। ঠিক আছে। পেভিং ইট, গাটার ইট, বৃত্ত ইট, আক ইট, তারপর বারভয়েড ইট, হাওয়া ইট, এগুলো অন্য ধরনের বিভিন্ন ব্লক তৈরি করা হয়। সেগুলো হচ্ছে তোমার এক কথায় এর আয়তাকার, মানে 4 কোণা আয়তাকার, বুঝো? 4 কোণায় সমান হতে হবে। এটা হচ্ছে ইটের বৈশিষ্ট্য। আধুনিক ইট, বর্তমানে যে সমস্ত ইট পাওয়া যাচ্ছে সেগুলা কি ইঞ্জিনিয়ারগণ বিভিন্ন গবেষণা করে কি করছে, আধুনিক ইট পৃথিবীতে উন্নত দেশগুলোর দিকে সব ধরনের ইটই দেখা যাচ্ছে এখন আধুনিকভাবে তৈরি করছে। আবার কিছু কিছু দেশে আছে কোনো ইটই নেই, যেটা মধ্যপ্রাচ্যে কোনো ইট নেই, সব বোল্ডার বোল্ডার, পাথর আর সিমেন্ট দিয়ে ঢালাই করে বোল্ডার তৈরি করে সব বিল্ডিং তৈরি করছে। ব্লক ব্লক ওইটা কি বলে, বোল্ডার। ঠিক আছে। তারপর হচ্ছে আগ্নেয় কাদা, আগ্নেয় ইট, যে অনেক সময় মাটি ভেদেও কি হয় ইটের আকার আকৃতি এবং দহন ক্ষমতা, সেই ক্ষমতা কম হয়। কি বুঝাইতে পারছি? এই ছিল হচ্ছে ইটের বৈশিষ্ট্য, একটা ভালো ইটের বৈশিষ্ট্য। কি বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা কি শিখলাম? একটা আদর্শ ইটের পরিমাপ কত, 15×10, 15×9, 15×5, আর হচ্ছে 15×3, কিন্তু থাকার কথা কত, 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। এই যে 15×10 এটাই পাওয়া যায় না, সেই হিসাবে আদর্শ হিসাবে এটা তৈরি করছে যে 10 ইঞ্চি যদি নাও থাকে 15×10 পর্যন্ত থাকলেও কভার করা চলবে এবং ভালো। ঠিক আছে। বেশিরভাগ 9.5, ওই যে 4.5 আর হচ্ছে 2.5, 15×3 এরকম দেখো, খেয়াল করে দেখো, অনেক ভাটায় এরকম ফিলিং আছে। ঠিক আছে। তারপরে ইটের আকৃতির উপরে আমরা কি করে শ্রেণীর উপরে ভাগ করে আমরা কয় ভাগে ভাগ করছি, 4 ভাগে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, নাকি? তাই তো করছি। চতুর্থ শ্রেণী যেটা ইট, সেটা ইট না ঝাওয়া, ঝাওয়া ইট যাক বলে, ঝাওয়া। সেটা রাস্তাঘাটে যেমন দেখো বিল্ডিং, রাস্তাঘাট তৈরি করে দেখো ঝাওয়া ইট বেশি, কারণ ঝাওয়া ইটে এয়ারপোর্ট রোডের চাপ পড়লে ওইগুলা কিছু হয় না, ভাঙে যায় না। এখন কিছু কিছু দেখো রোডে রাস্তায়, কালকে না পরশুদিন ফেসবুকে দেখলাম এদিকে কোন জায়গায় তামালতলা এদিকে একটা রাস্তা হচ্ছে শত যত 2 নাম্বার ইট দিয়ে, ওটার উপর যদি রুলার যায় ওই ধুলা হ্যাঁ সমান হয়ে যায়। ঠিক আছে। এটা নিয়ে দেখলাম কোন সাংবাদিক বিষয়টা তুলে ধরছে। আচ্ছা, তো এখন তারপর হচ্ছে কি এই ঝাওয়া ইট বেশিরভাগ আমরা কনস্ট্রাকশন কাজে অর্থাৎ রোডে ব্যবহার করি, আর বাকি বিল্ডিং, তারপরে হচ্ছে বিভিন্ন হেলিপ্যাড কাউন্ট, তারপরে বিভিন্ন তোমার হ্যারিং রোড আছে না, হ্যারিং রোড কি শুধু কি করে আর নিচে বালি মারি হ্যারিং রোড হচ্ছে তোমার রাস্তা পাকা করার আগে হ্যারিং করি, কিছুদিন চলার পর তারপর আবার ওটা যখন ফাইনাল করে তাহলে তখন ওটা কি মজবুত হয় এবং বসে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর একটা রাস্তা তৈরিকৃত রাস্তার বিভিন্ন অংশের নাম আছে, সেটা পরবর্তীতে আমরা পড়বো এবং শিখবো। ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম কি,
সতর্কতামূলক ব্যবস্থা, বিভিন্ন কাজে পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা এবং একটা আদর্শ ইটের স্ট্যান্ডার্ড মাপ। তারপরে কি শিখলাম যে ইট প্রধানত কয় প্রকার, দুই প্রকার, কাঁচা ইট আর পাকা ইট। তারপর কি শিখলাম, হ্যাঁ, শ্রেণীর উপরে ভিত্তি করে এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা শিখলাম নাকি। তারপর হচ্ছে কোন শ্রেণীর, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ইট কোন ধরনের আমরা দেখলে বুঝবো, সেই বিষয়গুলা আমরা কি করলাম, জানলাম। কার কোনো প্রশ্ন?